আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা আমার কাছে মনে হয়েছে যে মানে সবাইকে একটু হচকচিয়ে দিয়েছে আর কি। কারণ এটা যে এত সাকসেসফুল হয়ে যাবে আমার ধারণা এটা মানে আমরা সাধারণ জনগণ তো অনেক দূরের ব্যাপার, আওয়ামী লীগের লোকজনও ঠিক বিশ্বাস করতে পারে নাই। রিয়েলি ভাই এরকম হয়ে গেছে? পুরো ঢাকা শহর প্রায় খালি, লোকজনের চলাফেরা বন্ধ, স্কুল কলেজগুলো বন্ধ, বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ লোকজন ঘর থেকে কাজ করেছেন, বাড়িতেই ছিলেন এবং জনপরিবহন বন্ধ ছিল, বাস দেখাই যায় না, রাস্তাগুলা খুবই সবুজ ছিল, মানে গুগল ম্যাপে কোথাও লাল দেখা যায়নি। এই যখন অবস্থা তখন এটা মানতেই হবে যে কোনো না কোনোভাবে জনসমর্থনটা প্রমাণ করতে পেরেছে আওয়ামী লীগ। অনেকেই বলবেন যে ভাই এটা তো আসলে ঠিক জনসমর্থন না, এটা তো গায়ের জোরে করা, মানুষজন ভয়ে বাসা থেকে বের হয়ে নেয়, বাড়ি থেকে বের হয়ে নেয়। আমরা কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখেছি ঢাকায় বিশেষ করে এই ধরনের পলিটিক্যাল কর্মসূচিগুলো খুব একটা সফল হয়নি, কারণ সাধারণ মানুষজন এটাকে সমর্থন করে না এবং সমর্থন করে নাই বলে বাড়ি থেকে বেরিয়েছে। এবার আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষজন, সেটা ভয়ে বলুন আতঙ্কে বলুন যেভাবেই হোক, আপনাদের কথা রেখেই যদি আমি বলি, এরা কিন্তু এই কর্মসূচিটাকে সফল করে দিয়ে দিয়েছে। এতে কি মুশকিলটা বেড়েছে? কিভাবে মুশকিলটা বেড়েছে? অনেকগুলো মুশকিল বেড়েছে আমাদের মতো লোকজন। আওয়ামী লীগ এবং উৎসাহিত হয়ে গেছে, তারা জোশ পেয়ে গেছে, উদ্দীপনা পেয়ে গেছে এবং পাওয়ার সাথে সাথে তারা আরো 4 দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন শুক্রবারে বাসায় বসে, তখন জানেন যে শুক্রবার এবং শনিবার তারা শুরু করেছেন বিক্ষোভ কর্মসূচি করবেন। তারা অবভিয়াসলি বিক্ষোভ ওইভাবে করতে পারবেন না, কিন্তু বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি ডাক দিয়েছেন তারা শুক্রবার শনিবার, এবং রবি সোমবারে তারা আবার একটা কমপ্লিট শাটডাউন, লকডাউন, যে কোনো ডাউনই বলেন, সোজা কথায় হরতাল ডেকে বসে আছে। এই 4 দিনের কর্মসূচি হওয়ার পরে আমার ধারণা আওয়ামী লীগ এই আন্দোলনের মাঠে নিজে নেমে গেছে এবং সবাইকে টেনে নামিয়ে ফেলার যে উদ্যোগটা তারা নিয়েছে সেটা তারা চালাতেই থাকবে। এবং এটা যদি চালাতে থাকে, আগামীতে এই দেশের রাজনীতি আগামী কয়েক মাস খুব দ্রুতই উত্তপ্ত হয়ে উঠবে। কারণ যেভাবেই দেখি, যেভাবেই বলি না কেন, আওয়ামী লীগকে আপনি মেরে পিটে খুব বেশি দমন করতে পারবেন না। মায়ের পিট যা করার গত 1 বছর ধরে করছেন, এখনো করে যাচ্ছেন, এবং সেই মায়ের পিট আওয়ামী লীগের মতো একটা বিধ্বংসী খারাপ টাইপের দল, বুঝছেন, এরা বিরোধী দলে থাকলে খুবই বিগ হাউস। এই বিগ হাউস দলকে আপনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং এই সমস্যার সবচেয়ে বড় দুর্ভাগ্যের লোক হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ তার সাথে আসলে ওই সাউয়া ছাড়া, হাদি মার্কার লোকজন ছাড়া খুব বেশি লোকজনকে পাওয়াও যাচ্ছে না। এবং 32 নম্বর পোড়ানো এবং ভাঙার পরে করার মতো কোনো কাজও নাই। আমি দেখলাম তারা গিয়ে আওয়ামী লীগের যে অফিসটা আছে, কেন্দ্রীয় কার্যালয়, সেখানে গিয়ে আর কিছু না পারে মুরাল ভাঙছে। এইবারই প্রথম দেখলাম যে তাদেরকে বুলডোজার দেওয়া হয় না। আমার ধারণা বিএনপির ইশরাক সাহেবের আগের বারের বুলডোজারের ভাড়া পান নাই, বা অন্য যে কোনো কারণে হইতে পারে উনি বুলডোজার দেন নাই, এবং উনি বুলডোজার না দেওয়ার কারণে বাকি যারা আছে তারা নিজেদের টাকা পয়সা দিয়ে বুলডোজার আনতে পারে নাই, 2-4 জন শ্রমিক লাগিয়ে মুরালগুলা ভাঙছে। যাই হোক, এই মুরাল ভাঙ্গার ভয় দেখায়, 32 ভাঙ্গা দেখায় আটকানো যায় না, মুরাল ভাঙ্গার ভয় দেখিয়ে আওয়ামী লীগের এখন আর থামানো যাবে না। এটা একটা মুশকিল, এটা একটা মুসিবত, এবং এই মুসিবত থেকে বাঁচতে হলে সরকারের যে প্রাজ্ঞ স্টেপগুলো নেওয়ার দরকার ছিল সরকার সেটা নিতে পারে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। উনার একটা 2টা হবি আমি দেখলাম গত 1-1.5 বছর, একটা হচ্ছে বিদেশে বেড়াতে যাওয়া, আর দ্বিতীয় হচ্ছে ভাষণ দেওয়া। উনি 2টি কিন্তু খুব পছন্দ করেন। তো কোনো একটা কারণে এখন বিদেশে যেতে পারছেন না গত 1-1.5 মাস ধরে। আমার ধারণা শরীর ভালো না, বা এই প্যান ঐক্যমত্য নিয়ে একটু ঝামেলা আছেন। উনি গত সফরটা মিস করেছেন, কোথায় যেন যাওয়ার কথা ছিল, আমার আসলে মনে নাই, মানে অনেক জায়গায় যায় তো উনি। যাই হোক, তো দ্বিতীয় যেটা শখ, ওইটা তো বাসা থেকে করা যায়, এটা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। উনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ গতকালকে দিয়েছেন। এই ভাষণে আসলে উনি নতুন কি বলেছেন এইটা আমি জানি না। আমি দেখলাম যে আমার অনেক কলিগ ইউটিউবার যারা আছেন তারা এটাকে অনেক খুঁজে কিছু একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছেন। আমিও কালকে খুব রেডি হয়ে বসেছিলাম যে মানে উনি ভাষণ দেওয়ার পরেই এটা নিয়ে আমি একটা আলোচনা করব আপনাদের জন্য। পরে দেখলাম এটার মধ্যে মহা কিছু নাই। 4টা প্রশ্নের MCQ প্রশ্ন দিয়ে একটা গণভোট হবে। সেই 4টা প্রশ্নের জবাব হইতে হবে হ্যাঁ এবং না, এবং এইটা খুবই মানে কিভাবে হবে, কেন হবে। আমার ধারণা উনিও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা বাকি পাবলিক যারা আছি, ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস, জামাত বাদে, অবশ্য ওইটাকে পলিটিক্যাল পার্টি বলা যায় কিনা, যাক সেটা ভিন্ন আলাপ। তো
এরা সবাই হাফ ছেড়ে বাঁচা, আচ্ছা ভাই গণভোট একটা করার শখ তোরা করে ফেল, কবে করতে চাচ্ছিস গণভোট? জাতীয় সংসদ নির্বাচনের দিনের সাথেই করে ফেল, গুড। ওইটা আবার এখন তো জাতীয় সংসদ নির্বাচন না, ওইটা হচ্ছে আরেকটা কি যেন বানিয়েছে ওনারা, ওইটা পরে জাতীয় সংসদ হবে। যাক, ওই তামসা দেখার জন্য আগামী কয়েক মাস আমাদের হাতে আছে, পরে একদিন আলাপ করা যাবে। যে কথা বলছিলাম, আর এই যে উনি বক্তৃতাটা দিলেন, এর মাধ্যমে উনি সবাইকে খুশি করতে চেষ্টা করেছেন। বিএনপি অবভিয়াসলি একটা কনফিউজ দল, তারা দুপুর পর্যন্ত কনফিউজ যে এটাকে আমার পক্ষে গেল না বিপক্ষে গেল, আচ্ছা এটা জিগাই বুঝি। প্রথমে এক ধরনের প্রতিক্রিয়া দিল, এবং অবভিয়াসলি বিএনপি এক মতের উপর বেশিক্ষণ থাকতে পারে না, সন্ধ্যার সময় গিয়ে তারা আবার এটাকে ধন্যবাদ জানালো। জামাত কি করেছে? জামাত এক ধরনের অভিমানী সুর দিয়েছে, খুব শক্ত কোনো অবস্থান তারা নেয় নাই, যদিও তারা আগামীতে একটু কি যেন একটা আবার যমুনা ঘেরাও টেরাও এগুলো তারা করবে। 8 দল প্লাস 1 ল্যাংবোর্ড পার্টি এনসিপি নিয়ে তারা সেখানে গিয়ে ঘেরাও করবে, সেই কর্মসূচি তাদের আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে জিনিসটা করলেন এবং যেভাবে দেশকে বিপদে ফেলছেন, আওয়ামী লীগ যদি এভাবে কন্টিনিউয়াস কর্মসূচি দিতে থাকে, ধীরে ধীরে তাদের যে কর্মী সমর্থকরা আছে, এবং ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে তাদেরও একটা বড় সংখ্যক কর্মী সমর্থক বিশ্বাস করতে পারে না যে এই লকডাউনটা এইভাবে সাকসেসফুল হবে। সাহস সংক্রামক, দ্বিতীয় সংক্রামক, সাহস সংক্রামক, এবং উৎসাহ এক ধরনের সংক্রামক জিনিস। এবং আওয়ামী লীগের বাকি নেতাকর্মীরা যদি উৎসাহ পেয়ে যায় যে একটা যেহেতু সফল হয়েছে আরও দুইটা একটা করে দেখি, এইভাবে চলতে থাকে, আওয়ামী লীগরে আপনি যদি টোটাল পলিটিক্যাল প্রসেসের ভিতরে কোথাও নিয়ে না আসেন, তাহলে এই সমস্যার সমাধান হবে না, এটাকে থামানো যাবে না। এবং আগামীতে শীতের সিজনে শুধু আপনারা মূলা খাবেন, আর আওয়ামী লীগ কি বলে এটাকে শীতের সিজনের আন্দোলন জমিয়ে ফেলবে, চাঙ্গা করে রাখবে। এটা দেশের জন্য, অর্থনীতির জন্য, রাজনীতির জন্য কোনো জায়গাতেই ভালো কিছু নিয়ে আসছে না। এই যে জিনিসগুলো ঘটছে, এটা ধরেন শেখ হাসিনার একটা রায় বোধহয় ওনারা দিবেন 17 তারিখে। 17 তারিখে যে রায়টা দিবেন, আমি জানি না কেন আওয়ামী লীগ ওইটাকেও ডেকে আনছে তার কর্মসূচির মাধ্যমে। মানে এটাকে টোটাল ইগনোর করা উচিত ছিল। কেন ইগনোর করা উচিত ছিল? পুরা জিনিসটা এত হাস্যকর ভাবে এরা করলো, এত করুণ ভাবে এরা করলো, মনে হচ্ছে যেন তারাই আসলে চায় না আওয়ামী লীগের বিচার হোক, তারাই চায় না শেখ হাসিনার বিচার হোক। পুরো একটা জিনিস করেছে, এইটার মধ্যে বিচারপতিকে, এটা টেম্পোরারি বিচারপতি, খুব দ্রুত নিয়োগ দিয়ে নিয়ে এসে এদেরকে দায়িত্ব দিয়েছে। ভালো, সব চিহ্নিত বিএনপি জামাতের লোকজনকে উকিল বানিয়েছে, পক্ষের উকিলও জামাতের, বিপক্ষের উকিলও জামাতের। বিচারপতি কাদের সেটা আমি বলবো না, বললে আবার একটা আদালত অবমাননা মামলা খেয়ে যাব, আর মামলা খেতে ভালো লাগে না। যাই হোক, সবাই মিলে ওরা করছে, এবং এত তাড়াহুড়া করে একটা রায় দিচ্ছে যে এটা কিছুই হয় নাই। এখন এই আদালতে, যদিও এই আদালত না, মানে এই আদালত যখন সত্যিকারের আদালত ছিল, আপনি দেখবেন যখন যুদ্ধাপরাধীদের বিচার হয়, কমপ্লিট একটা দীর্ঘস্থায়ী প্রসেসের মধ্যে দিয়ে গেছে। ইভেন আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সামনে ছিলাম, সোচ্চার ছিলাম, আমরা পর্যন্ত এটা নিয়ে আওয়ামী লীগকে গালাগালি করেছে তখন কিন্তু, এবং ইনফ্যাক্ট ওই গালাগালিরই একটা প্রক্রিয়া শাহবাগের জন্ম। কিন্তু আমরা গালাগালি করেছি, কারণ আওয়ামী লীগ 2008 ডিসেম্বরের নির্বাচনে এসেছে, 9, 10, 11, 12, 13 সালে গিয়ে কিন্তু প্রথম রায়টা হলো। এটা হচ্ছে মানে যে রায়ের উপরে বিক্ষোভ হলো, কাদের মোল্লার রায়। 5 বছর সময় লেগেছে। এবং এই সময়ে জামাতে ইসলামীকে, যুদ্ধাপরাধী সব রাজাকারকে, তাদের নিজেদের পছন্দের আইনজীবী, এই তাজুল সহ আরেকজন ছিলেন ব্যারিস্টার রাজ্জাক, সব বিশাল উকিলের দল নিয়ে ইচ্ছা মতো তাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে, সময় চেয়েছে, মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে। এটা নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে, টকশোতে কথা হয়েছে যে এরা ইচ্ছা করে এই আর কিগুলো করছে। কিন্তু বিচারের স্বার্থে, সুষ্ঠু এবং সুন্দর বিচারের স্বার্থে এই ধৈর্য তখনকার সরকার দেখিয়েছে, তখনকার জনগণ দেখিয়েছে, এবং 5 বছরের মাথায় গিয়ে রায়গুলো হওয়া শুরু হয়েছে। আর এইখানে আমরা কি দেখলাম? এইখানে তো বোধহয় মামলাই বোধহয় শুরু হলো মাত্র কয়েক মাস আগে, এবং তাড়াহুড়া করে করছে। তো এটা অবশ্যই এখন এআই এর যুগ, আমার ধারণা এআই দিয়ে রায় লিখে ফেলেছে, রায় একটা লিখে দিয়ে দিয়েছে। আওয়ামী লীগের উচিত ছিল এটাকে পুরোটাই ইগনোর করে যাওয়া। এই হাস্যকর আদালতের এগেনস্টে তাদের কোনো রিয়াকশন দেওয়া উচিত ছিল না, কারণ এই সরকার আওয়ামী লীগরা বলে নাই যে তোমাদের বিচার করবো বা শেখ হাসিনার বিচার করবো, তোমরা উকিল দিতে চাও কিনা, আইনজীবী দিতে চাও কিনা। ইনফ্যাক্ট জেডাই খান পান্না স্বপ্রণোদিত হয়ে, এনিওয়ে যাক, শ্রদ্ধাভাজন বয়স্ক মানুষ না বলি, স্বপ্রণোদিত হয়ে উনিও গিয়েছিলেন পক্ষ হতে। আমি জানি না ওনাকে কে দায়িত্ব দিয়েছিল, উনি নিজেই গিয়েছিলেন এর পক্ষ হতে। ওনাকেও কিন্তু এখানে যোগ দেওয়ার সময় দেওয়া হয় নাই, সুযোগ দেওয়া হয় না। বলা হয়েছে যে
ট্রেন ছেড়ে গেছে, কারণ যেটাই খাপ্পান্না আমরা পছন্দ করি না করি, উনি তো মুক্তিযোদ্ধা। সো কোনো ধরনের মুক্তিযুদ্ধের ঘ্রাণ গন্ধ সুবাস আছে এরকম কোনো কিছুকেই এরা এটার ভিতরে ঢুকায় নাই। না ঢুকে তারা এই বিচার করছে। এই বিচারকে কোনোভাবেই কোনো গুরুত্ব দেওয়া, এই রায়ের কোনো প্রতিক্রিয়া, সিরিয়াস প্রতিক্রিয়া দেওয়া, সত্যিকারের প্রতিক্রিয়া দেওয়া আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য সুবন প্রয়োজন না, প্রয়োজনীয় না। কারণ যে বিচারের কথা বলা হচ্ছে এটা কোনো বিচারই হচ্ছে না, এবং এটার এগেনস্টে তারা যে কথাগুলো বলবে কোনো কিছু বিশ্বাসযোগ্য না। আপনারা দেখেন 1996 সালে প্রথম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, 5 বছর ক্ষমতায় ছিলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করে শেষ করে যেতে পারে নাই, রায় বাস্তবায়ন করে যেতে পারেন নাই। তারা কিন্তু 5 মাসের মাথায় চাইলেই ধরে নিয়ে তখন গুলি করে মেরে ফেলতে পারতো, বা একটা তথাকথিত বিচার করে ফাঁসি দিয়ে দিত। 5 বছর পারেন নাই। তারপরে কি হচ্ছে, বিএনপি জামাত জোট সরকারে এসেছে, তারপরে এই 5 বছর কিন্তু হাইকোর্টে এই বিচারগুলো ঝুলে গেছে, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিছুই হয় নাই। আবার আওয়ামী লীগ যখন 111-এর পট পরিবর্তনের পরে ক্ষমতায় এসেছে, আবার বিচারিক প্রক্রিয়া প্রসেস ধাপে ধাপে শেষ করে তারপরে মৃত্যুদণ্ডগুলো কায়েম করেছে বা এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করেছে। এই জায়গাটায় এসে ওই বিচারের স্ট্যান্ডার্ডটা নিয়েই তাদের আসলে কথাবার্তা বলা উচিত ছিল। এখন এই যে কি প্রাণী আছে লাফায় লাফায় চলে, পেটের মধ্যে ব্যাগ, না না তাজুল ইসলাম না, তাজুল ইসলাম তো হচ্ছে জিয়ার নাম, উকিলের নাম, ক্যাঙ্গারু, সরি ক্যাঙ্গারু, হ্যাঁ, ওই ক্যাঙ্গারু কোর্টের বিষয় প্রতিক্রিয়া না দিয়ে তারা তাদের মতো যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলন তারা যদি তাদের মতো করে চালিয়ে নিয়ে যায়, আমি আপনি দর্শক আমরা বসে বসে দেখতে থাকবো আগামীতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে খুবই সিগনিফিকেন্ট লেগেছে, এটা বলে আমি আজকে শেষ করব। একজন তরুণ না, একজন কিশোর, ক্লাস 9-এর ছেলে, প্রচন্ড মেধাবী একটা ছেলে, তার বিভিন্ন বিষয়ে উৎসাহ আছে। আমরা জানি যে সে বিজ্ঞান বিষয়ক যে জাতীয় প্রতিযোগিতা হয়, এটা একটা জাতীয় প্রতিযোগিতা ছিল। সে মেধাবী একটা স্কুল ছাত্র, সে স্কুল ড্রেস পরে এই এত গ্যাঞ্জামের মধ্যে 32 নম্বরে গিয়েছে এবং 2টা ইট সংগ্রহ করতে চেয়েছে। অবভিয়াসলি তাকে গ্রেফতার করেছে, তাকে মব ধরেছে এবং মবের পরে মবের যে পুলিশ ধরেছে, ধরে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এবং যাওয়ার সময় এই ছেলেটা, এ কিন্তু ছাত্রলীগ না, মানে কিছু না, একটা স্কুলের ছেলে, সে একটা ভি চিহ্ন দেখিয়ে গেছে। ইটস সিগনিফিক্যান্ট। কেন সিগনিফিক্যান্ট? 2018 সালে যখন কোটা আন্দোলন হয় তখন আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি, টেলিভিশনের প্রোগ্রামে বলার চেষ্টা করেছি, লেখালেখিতে বলার চেষ্টা করেছি যে যদি 18 সালের কোটা আন্দোলন, সড়ক আন্দোলন, যেটা নিরাপদ সড়ক আন্দোলন যেটা হয়, তখন থেকে বলা শুরু করেছে। এবং অবভিয়াসলি এর পরবর্তীতে 18 সালের এই নিরাপদ কোটা আন্দোলনের কথা শো, যে এই প্রজন্মকে যদি আপনি ভালোভাবে ডিল না করেন, তাদের মনে যদি কোনো ধরনের অশান্তি অস্থিরতা থাকে, এইটার পরিণাম আগামীতে খারাপ হবে। এবং এই খারাপের কারণেই দেখবেন নিরাপদ সড়ক যে আন্দোলনে পরেও আমরা কিন্তু এই সড়কগুলোকে ঠিক করতে পারলাম না, তখনকার সরকার ঠিক করলো না। এই প্রজন্মই কিন্তু যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে আসলো, তাদের আন্দোলনের মাধ্যমে, সেটা আপনি যেভাবেই বলেন, মেটিকুলাস ডিজাইন হোক আর যাই হোক, তাদের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হলো। এখন এই জেনজির পরের জেনারেশন যেটা জেন আলফা, যেই আলফা 32 নম্বরে গিয়ে যদি 32 নম্বরের ভাঙা ইট সংগ্রহ করতে থাকে এবং ক্লাস 9-এর একটা স্কুলের বাচ্চা যদি নির্ভয়ে পুলিশের ভেন্যুতে ভি দেখায়, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস না, পরবর্তীতে এই পাকিস্তানি প্রেতাত্মা যারাই সরকারে থাকবেন, আসবেন, আসার পরিকল্পনা করছেন, তাদেরকে আমি আজকের তারিখে বলবো, চিন্তিত হন, ভীত হন। কারণ পরের জেনারেশন আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা আপনাদের পরবর্তী কাজের উপরে নির্ভর করবে। প্রিয় দর্শক, ভালো থাকুন, কথা হবে